প্রিয় ক্যাডেট আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনার ভয়াল থাবা এখনো অব্যাহত রয়েছে। বিশ্ব ব্যবস্থা এখনো স্থবির। করোনার এমন দুঃসময়েও আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আর এজন্যই আমাদের অনলাইন ক্লাসের আয়োজন। আজকের বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিবুল হাসান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। চলো প্রথমেই আমরা করোনা ভাইরাস সম্পর্কিত একটি সচেতনতামূলক ভিডিও দেখি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার অন্যতম উপায় হলো বাসায় থাকা। তবে কেমন করে বুঝবেন আপনার কি করোনা ভাইরাস হয়েছে? এই সংক্রমণের প্রধান লক্ষণ হলো জ্বর, সঙ্গে একটানা শুকনো কাশি এবং তারপর শ্বাসকষ্ট, হাঁচি, সর্দি, মাথা ব্যথা। এগুলো সাধারণ ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা কাশির কারণেও হতে পারে। কিন্তু একটানা শুকনো কাশি কেমন হয়? এটি হচ্ছে যখন আপনার কাশিতে কোনো মিউকাস বা কফ থাকে না এবং অন্য কোনো কারণ ছাড়া কাশি টানা হতে থাকে। করোনা ভাইরাস সংক্রমণ হলে তাপমাত্রা কতটা বাড়তে পারে? করোনা ভাইরাসের কারণে জ্বর হলে আপনি সেটা নিশ্চয়ই বুঝবেন। তখন শরীরের তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট অথবা 38 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। যদি হাতের কাছে থার্মোমিটার নাও থাকে, আপনি শরীরে জ্বর অনুভব করবেন এবং কেউ আপনার বুক বা পিঠ স্পর্শ করলে সেই তাপ অনুভব করতে পারবে। যদি আপনার জ্বর বা একটানা শুকনো কাশি হয়ে থাকে, তাহলে অন্য কারোর সংস্পর্শে আসা যাবে না এবং 14 দিন পর্যন্ত আপনার বাড়িতে থাকতে হবে। যদি আপনি পরিবারের অন্য সদস্যদের সাথে বাস করেন, তাহলে আলাদা ঘরে থাকুন এবং আলাদা বাথরুম ব্যবহার করুন। আপনার বাড়ির যারা আপনার সংস্পর্শে এসেছে তাদের সকলকে 14 দিন পর্যন্ত বাসায় থাকতে হবে। যদি আপনার জ্বর সঙ্গে শুকনো কাশি হয়ে থাকে এবং আপনি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে থাকেন অথবা করোনা আক্রান্ত এলাকা বা দেশে ভ্রমণ করে থাকেন, তাহলে corona.gov.bd/covid19 টেস্টে গিয়ে আপনার সম্ভাব্যতা যাচাই করুন বা সরকারের করোনা ভাইরাস হটলাইন নম্বর 333 অথবা 16263 এই নম্বরে যোগাযোগ করুন। তবে যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে শীঘ্রই চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। নিশ্চয়ই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো এবং করোনা ভাইরাস সম্পর্কে যে সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা অবশ্যই মেনে চলবে। চলো এখন আমরা আজকের পাঠদান বিষয়ে মূল আলোচনায় যাই। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। এবার দেখব এই অধ্যায়ের শিখন ফল, অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি কি শিখবে। লেখক পরিচিতি সম্পর্কে বলতে পারবে, কবিতা কাকে বলে তা বলতে পারবে, কবিতার শরীর কিভাবে গঠিত হয় তা বলতে পারবে এবং সর্বশেষ যেটি আছে, সৃজনশীল কবি হয়ে উঠতে অনুপ্রাণিত হবে। প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। হুমায়ুন আজাদ, যাকে গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হিসেবে আমরা জানি। তার জন্ম 1947 সালে মুন্সিগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেন। 1986 সালে হুমায়ুন আজাদ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং 2004 খ্রিস্টাব্দে
মৃত্যুবরণ করেন। হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য কিছু গ্রন্থাবলী আমরা দেখি। তার একটি গুরুত্বপূর্ণ শিশুতোষ একটি গ্রন্থ লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের জীবনী। বইটি যদিও ছোটদের জন্য লেখা, কিন্তু অসাধারণ একটি বই বাংলা সাহিত্যের জীবনী নিয়ে। তোমরা অবশ্যই বইটি সংগ্রহ করবে এবং পড়বে। এর মতো আরেকটি বই রয়েছে, খুব ছোট্ট একটি বই, কত নদী সরোবর। খুবই গুরুত্বপূর্ণ একটি বই, বাংলা ভাষার জীবনী। এই দুইটি বই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই হাতে লাগালে থাকা উচিত। একটি হচ্ছে লাল নীল দীপাবলি, আরেকটি হচ্ছে কত নদী সরোবর। একটি হচ্ছে বাংলা সাহিত্যের জীবনী, আর একটা বাংলা ভাষার জীবনী। এরপরে আরো তার গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ৫৬,০০০ বর্গমাইল, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এছাড়াও অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, কাফনে মরা অশ্রুবিন্দু, জাদুকরের মৃত্যু ইত্যাদি তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এবার আমরা যে শব্দ থেকে কবিতা প্রবন্ধটি পড়ব, এখান থেকে কিছু শব্দার্থ এবং টিকা প্রথমে দেখে নিই। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো যে এই ছবিটি কিসের। হ্যাঁ, ঠিকই ধরেছ, নূপুর, পায়ে পরার অলংকার। এবার আমরা দেখব উপমা। উপমা অর্থ হচ্ছে তুলনা, কিন্তু তোমাদের এই প্রবন্ধে এই উপমা একটি মেয়ের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই তথ্যটা তোমাদের খুবই মনে রাখা জরুরি, কারণটা হচ্ছে এইখান থেকেই তোমাদের অনেকবার প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে, উপমা কি। তাহলে আমরা জানলাম যে উপমা একটি মেয়ের নাম। চমকপ্রদ, যা অবাক করে দেয়। এবার আমরা হুমায়ুন আজাদের সেই প্রবন্ধটি সম্পর্কে একেবারে শুরুর যে কথাগুলো বা পাঠ পরিচিতি সেটি জানব। হুমায়ুন আজাদ শব্দ থেকে কবিতা রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণনা করেছেন। তাহলে আমরা প্রথমেই জানলাম শব্দ থেকে কবিতা যে রচনাটি রয়েছে, এখানে কবিতা সম্পর্কে বলা হয়েছে। সহজ করে বললে কবিতার শিল্পরূপ অথবা তার বৈশিষ্ট্য খুব চমৎকার ভাষায় বর্ণনা করেছেন। আমরা দেখব বাংলা ভাষায় বা পৃথিবীর সব সাহিত্যেই বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। প্রবন্ধ রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে, উপন্যাস রয়েছে, নানান শাখা রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে কবিতা। আর হুমায়ুন আজাদ এই কবিতার সংজ্ঞায়ন দিতে গিয়ে বলেছেন, যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, সেটাই হচ্ছে কবিতা। শব্দের সাথে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়। তিনি আরো বলেন, কবিরাই লিখতে পারেন কবিতা। কবিতা লেখার জন্য প্রয়োজন রং বেরঙের শব্দ ও স্বপ্ন। এছাড়াও কবিতা লেখার জন্য প্রয়োজন দু চোখ মেলে বর্ণিল পৃথিবীকে উপভোগ করা। তাহলে আমরা শেষ প্যারাটাতে কয়েকটি বিষয় দেখব, যে তোমাদের স্বপ্ন থাকা দরকার, এটা হচ্ছে রং বেরঙের শব্দ এবং স্বপ্ন থাকা দরকার, এবং পৃথিবীকে তুমি যত বেশি দেখবে তত বেশি তোমার মধ্যে এই স্বপ্ন, রং বেরঙের শব্দ এসে মনের ভিতর জমা হবে। এই হচ্ছে শব্দ থেকে কবিতার একেবারে শুরুর কথা। চলো আমরা এবার মূল পাঠ আলোচনা করি, পাঠ পরিক্রমায়। তোমরা এখন আহ, বই বইটাও রাখতে পারো, তবে বই না রাখলেও তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, পরবর্তী বইয়ের সাথে মিলিয়ে নাও, তাহলে কিন্তু খুব সহজেই বিষয়গুলো ধরতে পারবে। চলো আমরা প্রথমেই এই প্রবন্ধে শব্দ থেকে কবিতা আমরা কবিতার সংজ্ঞার্থ দেখব। আসলে কবিতার সংজ্ঞার্থ বিভিন্নজন বিভিন্নভাবে দেয়া যায় বা দিয়েছেন, কিন্তু আমরা যে পড়াশোনা করছি আজকে হুমায়ুন আজাদের দৃষ্টিভঙ্গি থেকে, তিনি কবিতাকে কিভাবে সংজ্ঞার্থ করেছেন, কাকে বলে সেটি সংজ্ঞার্থ করেন, সেই বিষয়গুলো আমরা প্রথমে দেখব। তিনি বলছেন, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। খুব চমৎকার একটি সংজ্ঞায়ন করেছেন। তাহলে আমরা যদি খুব সহজ করে বলি, কবিতা কাকে বলে? কবিতা হচ্ছে এমন কতগুলো লেখা যে পড়লেই মনটা ভালো হয়ে যায়। শুধু তাই না, মনের মধ্যে একটি চিত্রকল্প, একটা দৃশ্যপট ভেসে ওঠে, এবং যেটা আমাদেরকে দেখেই গান গেয়ে উঠতে ইচ্ছে করে।
এমন কিছু লেখা পড়লে যেগুলো আমাদের স্বপ্ন এসে জমা হয় সেগুলি হচ্ছে কবিতা। আমরা বলছি এই কবিতার সংজ্ঞায়ন করেছেন হুমায়ুন আজাদ। এবং তিনি আরো বলেছেন যেই লেখাগুলো পড়লে বা ২-৩ বার পড়লে আর ভোলা যায় না। মনের ভেতর যা নাচতে থাকে তাই হচ্ছে কবিতা। আমরা ২ টা সংজ্ঞায়ন পড়লাম। তোমরা এই সংজ্ঞায়নগুলো একটু মনে রাখতে হবে ভালো করে। কারণ তোমাদের পরীক্ষায় আসতে পারে কবিতা কাকে বলে বা কবিতার সংজ্ঞার্থ কি? হুমায়ুন আজাদ কবিতার সংজ্ঞার্থ কিভাবে দিয়েছেন? এটা একটু মনে রাখতে হবে খুব ভালো করে। এবার আমরা কবিতার বৈশিষ্ট্য দেখব। কবিতার বৈশিষ্ট্য নানা রকম বৈশিষ্ট্য থাকে। আমরা আজকে যে প্রবন্ধটা পড়ছি শব্দ থেকে কবিতা, এই কবিতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা সেই বৈশিষ্ট্যগুলো দেখব। কবিতার পংক্তিগুলো খুব বেশি বড় হয় না। তার মানে আমরা প্রবন্ধে যেমন হচ্ছে লাইনের পর লাইন টানা লিখে থাকি সেরকম হবে না। খুব বেশি বড় হবে না কবিতার লাইন। পংক্তিগুলো সাধারণত একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়। সাধারণত এটা হয়ে থাকে যে একটি পংক্তি আরেকটি পংক্তি সমান হয়। এরপরে দেখব যে পংক্তিগুলো পড়লে সহজে ভোলা যায় না। আমরা আগেই বলেছি এর সংজ্ঞার্থে। এবং যে পংক্তিগুলো পড়লে মন নেচে ওঠে, গান গাইতে ইচ্ছে করে। তাহলে আমরা দেখলাম যে কবিতার যে বৈশিষ্ট্য রয়েছে, এই যে বড় হবে না, সমান হয়। বিশেষ করে সনেট কবিতায় তো একদম প্রায় সমান হয়। আমরা এটা পরবর্তীতে আলাপ করব। তারপর যে কবিতাগুলো মনের মধ্যে দাগ কেটে যায় এবং খুব মনটা ভালো হয়ে যায়, মন নেচে ওঠে, গান গাইতে ইচ্ছে করে, এই যে একটা দৃশ্যপট সামনে চলে আসে, চিত্রকল্প সামনে ভেসে ওঠে, সেটিই হচ্ছে কবিতার বৈশিষ্ট্য। যা পড়লে যদি এগুলো বৈশিষ্ট্য ভেসে ওঠে আমাদের চোখের সামনে, তাহলে সেটাই বলবো যে এটি একটি কবিতা। এখন শিখব যে কারা কবিতা লেখেন। এর সহজ প্রশ্ন, কবি যারা তারাই কবিতা লিখেন। তাহলে আমরা এখন প্রশ্ন হচ্ছে কবি কারা? তাহলে আমরা সেই বিষয়টা একটু জানবার চেষ্টা করি। যে শব্দকে খুব ভালোবাসে, শব্দকে খুব আদর করে, যে সুখ পায় সেই হচ্ছে কবি। তাহলে কবির আমরা সংজ্ঞায়ন বা কবি কাকে বলে, কবি আমরা কাকে বলবো আমরা পেয়ে গেলাম যে শব্দকে তোমাকে ভালোবাসতে হবে, শব্দ নিয়ে তোমাকে খেলতে হবে, শব্দকে তোমাকে আদর করতে হবে, শব্দকে দিয়ে নানান রকম হচ্ছে চিত্রকল্প তৈরি করতে হবে, তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে স্বপ্নের মাধ্যমে। যারা এটা করতে পারে এবং যারা সুখ অনুভব করে, আনন্দ পায়, এরাই হচ্ছে কবি। তাহলে এমন কবিরাই হচ্ছে কবিতা লিখবেন, এটিই স্বাভাবিক। তারা কিভাবে লিখেন? তারা একটি শব্দের সাথে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। যারা নানান শব্দের রং, ছন্দ, সুর ও স্বরকে চেনে তারাই কবিতা লিখতে পারে। কবিতা লেখার জন্য আরেকটি গুণের কথা বলেছেন, শুধু পাশাপাশি শব্দ বসালেই হয় না। কারণ একে আ সুন্দর করে তোলার জন্য হচ্ছে যে বিষয়গুলো দরকার সেটি হচ্ছে রং, ছন্দ, সুর, স্বরকে খুব তুমি চিনতে পারো। যত ভালো চিনতে পারবে তত চমৎকার করে কবিতা লিখতে পারবে। কবিরা এটি চেনে বিধায় ওরা চমৎকার করে কিছু কবিতা লিখেন। এরপরে দেখো, যাদের চোখে স্বপ্ন আছে, কেননা স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে, নেচে আসে ছন্দ আর শব্দ। তাহলে কবিতার আরেকটি গুণ দেখলাম এখানে যে স্বপ্ন থাকতে হবে। কবিতা লিখতে হলে তোমার চোখে স্বপ্ন থাকতে হবে। কারণ স্বপ্ন থাকলে কি হয়? তার এখানে বিশ্লেষণও করা আছে, ব্যাখ্যাও দেওয়া রয়েছে যে তোমার স্বপ্ন থাকলে নতুন, নতুন ভাবনা আসবে, ছন্দ আসবে এবং তোমার মনের মধ্যে আনাগোনা করবে নানান শব্দ। এবার আমরা দেখব কবিতার শরীর গঠন। অর্থাৎ কোনো কিছু নির্মাণ করার জন্য হচ্ছে যেমন উপাদান প্রয়োজন, ঠিক তেমনি কবিতা লিখলেও, কবিতা সৃষ্টি করতে গেলেও কিছু, কিছু উপাদান দরকার। আমরা সেই বিষয়টাই দেখব। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু লাগে। যেমন উপমার ঘুড়ি বানানোর জন্য লাগে লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলির পুতুল বানানোর জন্য লাগে হলদে টুকরো কাপড়, সুতো, ৩ টে লাল বোতাম, ২ টো সবুজ কাঁটা, ১ টি তুলো। তোমাদের এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য। এখানে মৌলির কি, কি বিষয়গুলো লাগে, উপমার কি, কি লাগে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমাদের আমি বলে দেই। ৩ টি লাল বোতাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। লাল বোতাম বললেই হয়ে যেত। কিন্তু ৩ টি যেহেতু দিয়েছে,
এখানেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু এই তথ্যটা দিতে পারে। মৌলির কয়টি লাল বোতাম লাগতো? এবং দেখো সবুজ কাঁটা বললেই হয়ে যেত, কিন্তু এখানে দুটো বলা আছে। দুটো সবুজ কাঁটা, একটি তুলো। এই তথ্যগুলো তোমাদের একটু ভালো করে বইয়ের মধ্যে দাগিয়ে দাগিয়ে পড়বে, যেন পরীক্ষায় আসলে খুব সহজেই তোমরা উত্তরগুলো করতে পারো। এরপর আমরা দেখি তেমনি কবিতা বানানোর জন্যও দরকার শব্দ, রং বেরঙের শব্দ। তাহলে আমরা ঘুড়ি বানানোর জন্য, পুতুল বানানোর জন্য যে উপাদানগুলো দরকার, ঠিক একইভাবে কবিতা বানানোর জন্য হচ্ছে শব্দ দরকার। শুধু শব্দ থাকলেই হয় না, শব্দ হচ্ছে নানান বর্ণের, নানা ঢঙের শব্দ থাকতে হবে। পাখি, নদী, ফুল, মা, এমনও হাজার শব্দ দরকার হয় কবিতা লেখার জন্য। তোমরা এখানে একটু বলে রাখা দরকার, পাখি, নদী, ফুল, মা, আমরা একটি শব্দ এবং একটি অর্থ রয়েছে। কিন্তু এই শব্দগুলোকেই ব্যবহারের কারণে তুমি ভিন্ন অর্থ প্রকাশ করতেই পারো। এখানেই তোমার রং বেরঙের, একটি শব্দকে রং বেরং করে হচ্ছে প্রকাশ করা। এরপর দেখবো আমরা শব্দ দিয়ে গঠিত হয় নানান রকমের কবিতা। হাসি, কান্না, স্বপ্ন, এমনকি চারপাশে যা আছে তাই নিয়ে রচিত হয় কবিতা। তাহলে আমরা চারপাশে একটি অপাদনও দেখলাম যে কিভাবে গঠিত হয়। যে আমরা শুধু সবসময় ভালো, আনন্দ, হাসি, হচ্ছে কথা লিখবো এমনটা না। আমাদের সাংসারিক জীবনে, পৃথিবীর বাস্তবিক জীবনে কখনো আমরা হচ্ছে কষ্টে থাকি, কখনো হাসি আনন্দ করি, কখনো আবার স্বপ্ন দেখি, আবার কখনো স্বপ্ন ভঙ্গ হয়। এরকম নানান বিষয় নিয়েই হচ্ছে কবিতা রচিত হয়। এছাড়াও কবিতায় থাকে ঘর ফাটানো হাসির কথা, টগবগে রাগের কথা। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য শেষেরটি, ঘর ফাটানো হাসির কথা। তার মানে আগের কথাগুলোই, যে সবসময় যে আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস নিয়ে কবিতা থাকবে এমনটা না। এখানে রাগেরও কথা থাকবে, ক্ষোভের কথা থাকবে, ভালো না লাগার কথা থাকবে। সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের আ বিভি বিশ অনেকগুলো কবিতা, আমরা যদি নজরুলের কবিতার কথা বলি, যেমন আমরা বলি বিদ্রোহী কবিতা, এক ধরনের বিদ্রোহ প্রকাশ করার জন্য একটি কবিতা লিখেছে। তার মানে তার ভিতরে একটি রাগ ক্ষোভ প্রকাশ করেছেন এই বিদ্রোহী কবিতার মাধ্যমে। এভাবেই কবিতার মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম বিষয়গুলোকে প্রকাশ করা হয়। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কবিতা লেখার সময় বিষয় নির্বাচন করব কি? কোন বিষয়গুলো লিখব? এখন তোমার ভেতরে, মনের ভেতর যদি স্বপ্ন থাকে, তোমার ভেতরে যদি আ লেখার মতো আগ্রহ থাকে, তাহলে তোমার পাশের বাড়ির যে গলিটি রয়েছে, সেই গলিটি নিয়েও তুমি কবিতা লিখতে পারো। লিখতে পারো দূরের ধান ক্ষেত। কি দৃশ্যপট একটি, তুমি এখানে বসে আছো, তোমার সামনে দিগন্ত জোড়া হচ্ছে সবুজ ধান ক্ষেত, পাহাড় চূড়া, তুমি বসে বসে এটি নিয়ে কবিতা লিখছো। এর মধ্যেই তোমার স্বপ্ন থাকতে হবে। আমরা আগে লিখেছি কবিতা কারা লিখতে পারে। এই গুণগুলো থাকলেই তোমার শব্দ থাকবে, রং বেরঙের দৃশ্যপট আছে তোমার সামনে, তুমি খুব সহজেই কবিতা লিখতে পারবে। তারপরে তুমি লিখতে পারো তোমার সবচেয়ে পছন্দের পোষা বিড়ালটি নিয়ে, তুমি লিখতে পারো একটি পুতুল নিয়েও। এছাড়াও তুমি তো পারো হচ্ছে তুমি পুকুরের সামনে দাঁড়িয়ে আছো, বসে আছো, মাছ লাফাচ্ছে, একটি দৃশ্যপট। এই দৃশ্যপট দিয়েই তুমি বিষয় নির্বাচন করে তুমি কবিতা লিখতে পারো। এবং লিখতে পারো ফুটন্ত শাপলা, লিখতে পারো চড়ুই পাখির খুনসুটি। আর এটি সম্ভব হবে কিভাবে? আগেই বলেছি, এছাড়াও আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায়। আমি যে বিষয়গুলোর কথা বললাম, এটি হুমায়ুন আজাদ বলেছেন। তারপর আমি তোমাদের দেখালাম যে এই বিষয়গুলো ছাড়াও আরো যেকোনো বিষয়ে তুমি কবিতা লিখতে পারো। যদি তোমার মনের মধ্যে স্বপ্ন থাকে, তুমি যেকোনো বিষয় নিয়ে লিখতে পারো। তিনি হুমায়ুন আজাদ খুব সুন্দর করে একটি উদাহরণ দিয়েছেন। দেখো, আমাদের বাস্তবিক জীবনে যে অর্থগুলো যে অর্থে ব্যবহার করি সেভাবে না করে তিনি একটি আ শব্দগুলোর ভিন্ন একটি অর্থ দিয়ে, ব্যঞ্জনা দিয়ে কবিতা লিখেছেন। ধরো, দুদিন ধরে বিক্রি করছি, মানে একটি দোকানের কথা বলছে। তিনি কি বিক্রি করছে? চকচকে খুব চাঁদের আলো। তুমি যেকোনো দোকানে, বাংলাদেশের কোনো দোকানে বা হচ্ছে তুমি পৃথিবীর কোনো দোকানে গিয়ে চাঁদের আলো পাওয়া যায় এরকম কখনো পাবে না। কিন্তু দেখো কি চমৎকার মিল, কি চমৎকার ছন্দ। দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। একটি দৃশ্যপট দেখো, একটি দোকানের মধ্যে চাঁদের আলো বিক্রি করছে, লাল পাখির গান। তোমরা দেখো যে সাধারণের উপরে অসাধারণ হয়ে উঠছে।
তার লেখাগুলো। বিক্রি করছি চাপার গন্ধ, কাঁঠাল চাপার গন্ধ। আমরা চাপার গন্ধের কথা বলা হয়েছে মানে কাঁঠাল চাপার গন্ধ। স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। কি অসাধারণ করে ছন্দ মিল, শব্দর ব্যবহার, শব্দের ব্যঞ্জনা, ছন্দ, উপমা কি চমৎকার করে দেওয়া হয়েছে। এটি স্বাভাবিকভাবে যে কেউ আ যে শব্দগুলো ব্যবহার করে তেমন করে ব্যবহার করেনি। একটু ভিন্ন রকম করে সবার থেকে আলাদা করে ব্যবহার করে একটি কবিতা ছন্দ নির্মাণ করেছে। আশা করছি তোমরা এই কবিতার ছন্দ নির্মাণ এবং বৈশিষ্ট্যগুলো দেখে তোমরা বুঝেছ যে আসলে কবিতা লেখার জন্য কিভাবে শব্দগুলোকে প্রয়োগ করতে হবে। এবার আমরা তোমরা কিভাবে সৃষ্টিশীল আ কবি বা লেখক হয়ে উঠতে পারবে? হুমায়ুন আজাদ খুব চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন। তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আমি কবিতা কি লিখব? আমার কি এই বয়সে কবিতা লেখা উচিত? দেখো হুমায়ুন কি বলছেন? ছোট বয়সে উচিত কবিতা পড়া, পড়া এবং পড়া। তার মানে তোমার বয়সে ছেলেদের আ শিক্ষার্থীদের উচিত কি কবিতা না লিখে আগে তুমি কবিতা পড়ো। কবিতা পড়ো এবং পড়ো। ৩ বার পড়েছে। মানে তোমার পড়াটাকে কত বেশি জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারপরে দেখো চারদিকে ছবি দেখা, দেখা এবং দেখা। দেখে বুকের মধ্যে, মনের মধ্যে ছবি, রং, সুর জমাও। তার মানে তুমি এখন থেকে পৃথিবীটাকে দেখবে, দেখে তোমার মনের মধ্যে ছবি, রং এবং সুর জমাবে। জমাও শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে। বলবে, "তুমি কবিতায় রূপ দাও।" কি অসাধারণ বিষয়! তুমি দেখো, তুমি যদি এখন থেকেই পৃথিবীটাকে খুব উপলব্ধি করো, তোমার প্রকৃতির দিকে তাকাও, তোমার হচ্ছে ছন্দগুলো দেখো, পৃথিবীর যে প্রাকৃতিক যে ছন্দ রয়েছে, সেই ছন্দগুলো তুমি যদি খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার মনের মধ্যে শব্দ এসে জমা হচ্ছে, সুর এসে জমা হচ্ছে, তারপর শব্দ এসে জমা হচ্ছে। এইগুলোই একটা সময় তোমাকে এসে বলবে, "তুমি আমায় কবিতায় রূপ দাও।" তখন তোমার কবিতা লিখতে আর কোনো সমস্যা হবে না। তুমি যেকোনো বিষয়ে আ আ সুন্দরভাবে কবিতা লিখতে পারো। তুমি হয়তো একা, একা ঘরে বসে শব্দ, ছন্দ, ছবি, সুর মিলিয়ে বানাবে এক নতুন জিনিস যার নাম কবিতা। তাহলে আ আমরা ১ম থেকে শেষ পর্যন্ত একজন কবি, কবিতার বৈশিষ্ট্য এবং কবি হয়ে কারা কবি এবং কবি হয়ে ওঠার যে মন্ত্রণা আমরা সেই বিষয়গুলো দেখলাম। আজকের পাঠ সম্পৃক্ত আলোচনা এখানেই। তাহলে আমরা এখন একবার সামারি দেখি। আজকের ক্লাসের যে বিষয়গুলো শিখলাম তা এক নজরে আমরা যদি দেখি, ১ম এ আমরা শিখেছি লেখক পরিচিতি এবং শব্দার্থ এবং টিকা দেখেছি। এরপরে পাঠ পরিচিতি একেবারে শুরুর দিকে কিছু শুরু কথাবার্তা আমরা দেখেছি পাঠ পরিচিতিতে এবং এরপরে আমরা পাঠ পরিক্রমা পড়েছি। পাঠ পরিক্রমায় তোমাদের অবশ্যই মনে আছে আমরা কবিতার সংজ্ঞার্থ পড়েছি, কবিতার বৈশিষ্ট্য পড়েছি, কবিতা কিভাবে নির্মাণ করতে হয়, শরীর গঠন করতে সেটা দেখেছি এবং কারা কবিতা লিখে, কিভাবে লেখে সেই বিষয়টা দেখার চেষ্টা করেছি এবং আমরা কিভাবে কবি হয়ে উঠবো সেই বিষয়টাই হুমায়ুন আজাদ দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করেছি। তাহলে আজকের পাঠ সম্পৃক্ত আ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন অবশ্যই আমাকে লিখে জানাবে মন্তব্যের ঘরে। তাহলে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবারে অনুশীলনমূলক কাজ। কিছু নমুনা প্রশ্ন দিয়েছি, বহু নির্বাচনী প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা অনুশীলন করবে। কবিতা লিখতে হলে ১ম এই কোনটি জানতে হবে? কথা, কৌশল, শব্দ, ছন্দ। শুধু স্বপ্নেই যেসব জিনিস বেচাকেনা চলে, এ বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? বিনিময় প্রথা, ক্রয়-বিক্রয়, আদান-প্রদান, দেনা-পাওনা। এরপরে নিচে দেখব, নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিফল মোর সকল প্রাণ। কবিতাংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কোন দিকটির পরিচয় পাওয়া যায়? শব্দ প্রয়োগ, ছন্দের ব্যবহার, সাবলীল ভাষা, উপমার প্রয়োগ। উপর্যুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সাথে সম্পর্কযুক্ত? ছবি আরো আরো রঙিন, দুলে দুলে আসছে, খেলতে শব্দের খেলা, যত পারো দেখো। তাহলে তোমরা এই যে প্রশ্নগুলো দিয়েছি নমুনা প্রশ্নগুলো তোমরা এগুলো অনুশীলন করবে এবং এর উত্তরটি আমাকে পাঠিয়ে দিবে।
এবার একটি হোমওয়ার্ক, তোমরা শব্দ থেকে কবিতা রচনাটির আলোকে কবিতার সংজ্ঞার্থ এবং বৈশিষ্ট্য লিখবে। আমরা এগুলো পড়েছি, তারপরেও তোমরা নতুন করে প্রয়োজনে তোমরা এর বাইরেও কিছু যদি শব্দ সংজ্ঞার্থ এবং বৈশিষ্ট্য পাও তোমার মনের মতো করে এটা লিখে আমাকে পাঠিয়ে দিবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা খাতায় লিখে ছবি তুলেও আমাকে পাঠাতে পারো। তাহলে আগামী ক্লাসে পড়ব নতুন একটি প্রবন্ধ, গল্প, পাখি। তাহলে আজ আর নয়, আজকে শেষ করবার আগে তোমাদের আমি বলি, করোনার এই দুঃসময়ে তোমরা ঘরেই থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।